তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা এখানে শেষ করেছিলাম যে আমি কোয়েশ্চেনটা বলেছিলাম যে আমরা তো প্রথমে যখন থিওরিটা শুরু করি তখন বলেছিলাম যে এটা শুধুমাত্র পিওর বেন্ডিং এর জন্য, কিন্তু তুমি যে এখানে করলে সেটা তো এখানে তো তুমি লোড চাপালে, তাহলে লোড চাপালে তো ভার্টিক্যাল ফোর্স আসবে, তাহলে ভার্টিক্যাল ফোর্স যখন আসবে তখন তুমি বেন্ডিং মোমেন্টের পিওর বেন্ডিং এর ইকুয়েশন কি করে ইউজ করলে? ইয়েস, এটা তো প্রশ্ন। ইয়েস, চলো এইটা বোঝার জন্য আমাদেরকে একটুখানি একটা জিনিস একটুখানি দেখে নিতে হবে। কি সেই জিনিসটা? অদ্ভুত একটা ঘটনা ঘটে বিমের মধ্যে। হ্যাঁ, কেন কি ধরো যদি পিওর বেন্ডিং এর এই ইকুয়েশন যদি এমনি আমি অন্য কোনো জায়গাতে যদি অ্যাপ্লাই করতেই না পারি, কেন কি সাধারণত ভাবে তো কি হয়, বিমে তো শুধুমাত্র মোমেন্ট থাকে তা তো নয়। আমরা দেখেছি ডেড লোড থাকে, লাইভ লোড থাকতে পারে, কোনো কনসেন্ট্রেটেড লোড থাকতে পারে, যে কোনো লোড থাকতে পারে। তাহলে পিওর বেন্ডিং এর মোমেন্টের আমরা ইকুয়েশন কি তাহলে ইউজই করতে পারবো না? আর যদি ইউজই না করতে পারি তাহলে আমরা অত ডিরাইভ করলাম কেন? কোয়েশ্চেন তো আসতেই পারে, তাই না? ইয়েস, এখানে একটা মজার ফ্যাক্ট ঘটে। কি সেই ফ্যাক্টটা? ফ্যাক্টটা হচ্ছে, ধরো তুমি এই একটা সেকশনের তুমি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, ঠিক আছে? তুমি এটা ডাব্লু কিলো নিউটন পার মিটার লোডটা আছে। তুমি যদি এটা আঁকো তাহলে দেখবে এরকমই আসছে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে ঠিক এরকম, এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। তোমরা যদি আঁকো দেখতে পাবে এরকম হবে হচ্ছে এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, এই দুটো মান সমান, অবশ্যই এটা দেখতে হয়তো ছোট বড় হয়েছে, বাট দুটোর মান সমান, ঠিক আছে? আমি একটু ঠিক করে করি, ঠিক আছে? এটা আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করো তাহলে দেখতে হবে এরকম হবে, এইরকম হবে। এর মানটা কত হয় এটা মনে রাখতে হবে কিন্তু অবশ্যই, WL²/8, ঠিক আছে? এর বেন্ডিং মোমেন্ট হবে এই মাঝখানে, এটা বেশি। এইটা তোমরা এসএফডি বিএমডি আঁকবে, দেখবে এরকমই আসছে। আমি করেওছি, দেখবে সেটাও তুমি ক্লাসটাও দেখে নিতে পারো, তাহলে এরকম আসছে। এবার একটা জিনিস খেয়াল করো যে এই যে পয়েন্টটা, এই যে মিডল অফ দ্য বিম, এই পয়েন্টটাতে বেন্ডিং মোমেন্ট কিন্তু ম্যাক্সিমাম এসেছে, অথচ শিয়ার ফোর্স দেখো 0 এসেছে। এন্ড এই জিনিসটাই বেসিক্যালি অ্যাকচুয়ালি ঘটে ইন দিস টাইপ অফ বিমস। কি হয়, যেখানে যেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয় সেখানে সেখানে শিয়ার ফোর্স চেঞ্জ হয়, শিয়ার ফোর্স 0 হয়। হ্যাঁ, এটা একটা ডিরাইভেশন দিয়ে বোঝানো যায়, সেটা আমি পরে যখন এই রিলেটেড ক্লাস করাবো তখন আমি বলবো, আমি এখন এটা বলছি না, ফালতু কনফিউজড হয়ে যাবে। বাট একটা জিনিস লক্ষ্য করো যে যখন যখন আমার বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে তখন তখন আমার শিয়ার ফোর্স কিন্তু 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে পিওর বেন্ডিং এর থিওরি আমাকে কি বলছে, যেখানে যেখানে শিয়ার ফোর্স 0 সেখানে সেখানে আমি কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ঠিক এই পয়েন্টের জন্য আমরা কিন্তু এই মোমেন্টের থিওরি অফ বেন্ডিং মোমেন্টের এই পিওর বেন্ডিং এর থিওরিটাকে আমরা অ্যাপ্লাই করতেই পারি, নো প্রবলেম। কেন কি এখানে আমার আসছে। এবার জিনিস খেয়াল করো যে এতে সত্যি আমাদের বেনিফিটই হলো। কেন বেনিফিট হলো? কেন কি আমরা যখন একটা স্ট্রাকচারকে ডিজাইন করব, ধরো তুমি এই বিমটাকে ডিজাইন করবে, ঠিক আছে? তোমার কি জানার উদ্দেশ্য? তোমার উদ্দেশ্য হচ্ছে এই ক্ষেত্রে এই বিমটা যখন তুমি ডিজাইন করবে তোমার কি মাথায় রাখতে হবে? যখন বিমটাকে তুমি বেন্ডিং এর জন্য ডিজাইন করবে তখন মাথায় রাখতে হবে যাতে এই বিমটার ওপর এতটা স্ট্রেস, যতটা স্ট্রেস আসছে তার চেয়ে যেন এই মেটেরিয়ালের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যাতে বেশি হয়, অর্থাৎ এই বিমটার যে মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি সেটার চেয়ে যেন এর উপরে যে মোমেন্ট আসছে, ম্যাক্সিমাম মোমেন্ট যেটা আসছে সেটা যেন তার চেয়ে কম হয়, তাহলে বিমটা সেফলি দাঁড়িয়ে থাকবে। এটাই তো আমরা বার করতে চলেছি। এবার তুমি এই যে এইখানে যখন এই ধরনের বিমগুলোর ক্ষেত্রে যেখানে শিয়ার ফোর্স 0 হবে এবং সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হবে, তাহলে সেই বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমামটাকে নিয়ে যদি আমি M/I = σ/y = E/r এই ফর্মুলায় লাগিয়ে যদি আমি স্ট্রেস বার করে ফেলি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রথম কথা আমার থিওরি অফ বেন্ডিং অ্যাপ্লাই হলো, নো প্রবলেম, কেন শিয়ার ফোর্স 0। উল্টো দিকে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা পেয়ে গেলাম। এই স্ট্রাকচারের উপর এই লোডিং এর জন্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত আসছে সেটা পেয়ে গেলাম। আর সেটা যখনই পেয়ে গেলাম সেটার জন্য কতটা স্ট্রেস আমার এই মেটেরিয়ালের উপর আসতে পারে ওই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের জন্য সেটা পেয়ে যাব।
আর সেটা যখনই পেয়ে যাব তখন আমরা মেটেরিয়ালের স্ট্রেংথ কতটা সেইটা কোনোভাবে বার করতে পারি, সেই জিনিসটার সাথে কম্পেয়ার করে ডিজাইন করব, তাহলে আমাদের সেফ হলো। তাহলে বুঝতে পারছো এমনি যে স্ট্রাকচার, যেই স্ট্রাকচারে আমার ডিফারেন্ট টাইপ অফ লোডিং আছে এবং যেখানে শিয়ার ফোর্স আসছে ইনক্লুডেড আছে, সেক্ষেত্রেও আমরা থিওরি অফ পিওর বেন্ডিংটাকে কিভাবে অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা সাধারণত মেটেরিয়ালটাকে ডিজাইন করি কি করে সেটা একটুখানি বুঝে নিই, হালকা করে বুঝে নিই। কি হলো, আমরা প্রথম কথা হচ্ছে এই যে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার জন্য আমার মোমেন্ট এলো, এই পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট হলো এম, সেইটাই হয়ে গেল আমার হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। কেন কি যে মোমেন্টটা এলো সেই মোমেন্টটাকে তো রেজিস্ট করতে হবে স্ট্রাকচারকে, তাহলে এটা হয়ে গেল ম্যাক্সিমাম মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তার জন্য আমি সেটাকে ওই এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই এই ফর্মুলায় লাগিয়ে এটার করেসপন্ডিং আমি সিগমাটা পেয়ে যাব, সিগমা বি ম্যাক্স। কেন কি এটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসছে এই লোডিং এর জন্য। হ্যাঁ, আমি আরেকবার একটু হয়তো ক্লিয়ার করে বলে দিই, তাহলে আরো ইজি হবে। ধরো এই হচ্ছে বিম, এই বিমের উপর আমি একটা এরকম ইউডিএল লোড চাপিয়েছি, ঠিক আছে? আমাকে এই বিমটাকে মোমেন্টের জন্য ডিজাইন করতে হবে, শুধু মোমেন্টের জন্য। তাহলে লোড চাপিয়েছি, লোড চাপানোর জন্য কতটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এলো সেটা আমরা বার করে নিলাম। সেটা হচ্ছে মাঝখানে এলো W² 8, সেটাকে আমরা বললাম W ম্যাক্স, এম ম্যাক্স। তাহলে এইখানে এই ইউডিএল চাপানোর জন্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কতটা হলো সেটা আমরা পেয়ে গেলাম, নো প্রবলেম। সেটাই হচ্ছে আমার, সেইটাকেই তো এর ভেতরে রেজিস্ট করতে হবে, তারপর ডেফিনেটলি সেটাই এমওআর হবে। আচ্ছা, এবার সেই এমওআর কে এই ফর্মুলায় বসালাম, এইখানে কত সেকশন দিচ্ছি বা এই বিমের কত সেকশন সেটা আমরা একটা আইডিয়া করে নিতে পারি বা ধরে নিতে পারি বা আমরা বার করে নিতে পারি। তাহলে সেই সেকশন সব বসিয়ে আমি এই মোমেন্টের জন্য কতটা সিগমা বি অর্থাৎ কতটা স্ট্রেস হবে, ম্যাক্সিমাম স্ট্রেস কতটা হবে সেটা বার করে নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সেটা যেই বার করে নিলাম, এবার আমরা এই যে মেটেরিয়ালটা এখানে ইউজ করছি, ধরো আমি স্টিলের বিম ইউজ করছি, এবার স্টিলকে যখন আমরা ইউটিএম মেশিনে যখন আমরা করি, চেক করি, স্ট্রেংথ টেস্ট করি, সেই স্ট্রেংথ থেকে ওর আমরা যেইটা নিতে চাই, ধরো আমি সাপোজ টু বি ইলাস্টিক, যে অ্যাট দ্য ইলাস্টিক লিমিটে বা ইয়েল্ড পয়েন্টে যে স্ট্রেসটা হচ্ছে সেটাকে আমি ফেল হিসেবে ধরে নিচ্ছি এবং ওই ইয়েল্ড স্ট্রেসটাকে আমি ধরে নিলাম। তাহলে ওই ইয়েল্ড স্ট্রেসটাকে আমি ক্যালকুলেট করে নিলাম, আর ইউটিএম মেশিন থেকে আমি ইয়েল্ড স্ট্রেসটা পেয়ে যাবো স্টিলের। ধরে নিচ্ছি ইয়েল্ড স্ট্রেসটা সাপোজ টু বি 250 নিউটন পার মিলিমিটার স্কয়ার সাপোজ। এবার আমি এখানে এই লোড কন্ডিশনের জন্য এম এর জায়গায় এমওআর বসিয়ে আমি এই সিগমা বি ম্যাক্স ক্যালকুলেট করে নিলাম। এবার যদি দেখি এই সিগমা বি ম্যাক্স 250 চেয়ে কম আসছে, ধরো 200 এলো, তাহলে আমি বলতে পারবো যে এই বিমটা ভাই সুন্দরভাবে এই লোডটা নিয়ে নিতে পারবে। কিন্তু দেখা গেল এখানে যে সিগমা বি ম্যাক্স এলো এই লোডিং কন্ডিশনের জন্য এই ফর্মুলায় বসিয়ে সেটা দেখা গেল 350 চলে এলো, তখন বলবো যে না, এর নিতে পারার ক্যাপাসিটি 250 আর চলে এসছে স্ট্রেস 350, এটা নট অ্যালাউয়েবল। তাহলে বলতে পারি যে সিগমা বি ম্যাক্স কে অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু এর যে পারমিসেবল, এই যে মেটেরিয়াল আমি ইউজ করছি বা যে সেকশন ইউজ করছি, শুধু মেটেরিয়াল না, মেটেরিয়াল আর নিট সেকশন এই দুটোকে কম্বাইন করে এর যে পারমিসেবল স্ট্রেস আসবে, পারমিসেবল ক্ষমতা, যে স্ট্রেসটা নেওয়ার ক্ষমতা আসবে, সেইটা যেন অবশ্যই এর চেয়ে অবশ্যই সমান অথবা বড় হয়, তবেই আমার এই স্ট্রাকচারটা টিকে থাকবে। এই কনসেপ্টে আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমরা ডিজাইনের দিকে এগোই। বোঝা গেল ব্যাপারটা? ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমাদেরকে এখানে একটু দেখে নিতে হবে, যেটা আমি হয়তো একটু আগে বললেই ভালো হতো, তোমরা একটু বুঝে যেতে। সেটা হচ্ছে এই যে আমরা এই বিম নিলাম, এই বিমের ওপর আমি লোডিং কন্ডিশনের জন্য এরকম এটা বেঁকে গেল বিমটা, ঠিক আছে? বিমটা এরকম বেঁকে গেল, ওকে। আচ্ছা, বিমটা বেঁকে যাওয়ার জন্য এরকম একটা ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা হচ্ছে এরকম, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। ক্লিয়ার? এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। এবার আমরা ফর্মুলার থেকে কি পেয়েছি, বেন্ডিং স্ট্রেসের ফর্মুলার থেকে কি পেয়েছি হচ্ছে এম বাই আই ইন্টু সিগমা বাই ওয়াই, ঠিক আছে? সিগমা বাই ওয়াই ইকুয়ালস টু কি পেয়েছি, ই বাই আর।
ঠিক আছে, পেয়েছি ই বাই আর। এবার তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার সিগমা বি ইকাল টু, ওকে, আমি যদি এই দুটোকে কনসিডার করি শুধু, তাহলে সিগমা বি ইকাল টু দাঁড়াবে হচ্ছে ই বাই আর ইন্টু ওয়াই, ই বাই আর ইন্টু ওয়াই। আচ্ছা, এই ই বাই আর এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, একটা পার্টিকুলার লোডিং এর জন্য আর কনস্ট্যান্ট হবে আর মেটেরিয়ালের জন্য তো ই কনস্ট্যান্ট, তাহলে এই পুরো মালটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মাল। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এটা y ইকুয়াল টু mx, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, তাই তো? এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, মানে কি সিগমা বি ভ্যারিজাস y। ঠিক আছে, তাহলে আমরা কি বার করতে চাইছি এখানে? দেখো, স্ট্রেসের সাথে এই যে y এর সম্পর্কটা আমি একটু দেখতে চাইছি। y মানে কি? y মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিসটেন্সই হচ্ছে y। ধর তুমি এই লেয়ারে বার করতে চাইছো, এই লেয়ারে বেন্ডিং স্ট্রেস বার করতে চাইছো, তাহলে এটা হয়ে গেল আমার y। ওকে, এবার দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি কি, যে বেন্ডিং স্ট্রেস কোথায় ম্যাক্সিমাম হবে। এই যে আমি একটু আগে বারবার করে বলছি যে একদম টপে ম্যাক্সিমাম হবে আর নিচে একদম টপে ম্যাক্সিমাম, একদম বটমের একদম শেষে ম্যাক্সিমাম হবে। কেন? এটা কেন বলছি এইখান থেকে সেটা বোঝা যাবে। এটা কি বোঝা যাচ্ছে? যে y এর মান যত বেশি হবে সিগমা বি এর মান তত বেশি হবে, তাই তো? ওকে, তার মানে y এর মান সবচেয়ে বেশি কোথায় হতে পারে? যখন y ইকুয়াল টু এটা, এই পয়েন্টে। আবার y এর মান সবচেয়ে বেশি কোথায় হতে পারে? যখন y ইকুয়াল টু এই পয়েন্টে। মানে একদম টপ মোস্ট ফাইবার আর হচ্ছে একদম বটম মোস্ট ফাইবার, এই দুটো ফাইবারের দুটো পয়েন্টে কিন্তু আমার y সবচেয়ে ম্যাক্সিমাম হবে। আর y সবচেয়ে ম্যাক্সিমাম যেখানে হবে সেখানে আমার কি হবে? সিগমা বি ম্যাক্সিমাম। অর্থাৎ ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস একদম আমার টপ ফাইবারে আসতে পারে বা বটম ফাইবারে আসতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা আগেই জেনে নিয়েছি যে এখানে ধরো কম্প্রেশন আসছে আর এখানে ধরো আমার টেনশন আসছে। আমি এটাকে পাশে এরকম করে আঁকার চেষ্টা করছি। এখানে আমার ম্যাক্সিমাম স্ট্রেস এলো, এটা কম্প্রেশন, আমি নেগেটিভ বললাম। আর এখানে এলো আমার ম্যাক্সিমাম স্ট্রেস এলো, টেনশন, পজিটিভ হলো। এবারে দুটোকে কানেক্ট করব কি করে, যেটা আমি শুরুতেই প্রথমে বলছিলাম যে কিভাবে কানেক্ট করবো সেটা তো আমি এখন বলতে পারছি না, ইকুয়েশন বেরোনোর পর ইকুয়েশন বলে দেবে। এখান থেকে দেখো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, এখানে y এর পাওয়ার 1 আছে। আমি আগেও দেখেছি এসএফডিএম যখন আমরা করছিলাম তখন দেখেছিলাম যদি তার পাওয়ার 1 থাকে তাহলে সেটা স্ট্রেট লাইন ইকুয়েশন হয়। তাহলে এটা স্ট্রেট লাইন ইকুয়েশন হবে। তাহলে আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন, নিউট্রাল অ্যাক্সিসে আমার 0 হয়, আমরা এটা জানি। তাহলে এই তিনটে পয়েন্ট কিরকম করে আমরা একটা কানেক্ট করে নিই, কানেক্ট করে দিলাম। এই তিনটে পয়েন্টকে কানেক্ট করে দিলে এইটা হয়ে গেল আমার এই সেকশনের থ্রু আউট বেন্ডিং স্ট্রেস কিরকম হবে তার একটা ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। তোমাদের অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায়, ঠিক আছে, যে একটা সেকশনের উপর যদি পিওর বেন্ডিং কাজ করে তাহলে সেই সেকশন বরাবর যে বেন্ডিং স্ট্রেসের যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা কিরকম হবে। তো সেটা হবে এরকম এই পার্টিকুলার বিমের ক্ষেত্রে, ঠিক আছে। এবারে যদি ক্যান্টিলিভার হয়, ক্যান্টিলিভার হলে আমরা জানি উপরে টেনশন হয়ে যায়, নিচে কম্প্রেশন হয়ে যায়, উল্টে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এইটা হয়ে গেল আমার ডিস্ট্রিবিউশন। সেটা কোথা থেকে পাচ্ছি? ওই এম বাই আই এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর যে ফর্মুলা, সেইখান থেকে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন যে গ্রাফটা হবে সেটা কিন্তু পেয়ে গেলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার একটা টার্মের কথা আমরা শুনবো বা জানবো, যে টার্মটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ বা স্ট্রাকচারাল অ্যানালাইসিসে খুব বেশি ইউজ হয়, কিন্তু সেই টার্মটার সম্পর্কে আমরা না খুব একটা বেশি ধ্যান ধারণা রাখি না। কিন্তু সেই টার্মটা আমাদের প্র্যাকটিক্যাল কাজের জন্য বা প্র্যাকটিক্যাল নলেজের জন্য, যখন কেন কি তোমাদের অনেকেই আছে, অনেক ছেলে মেয়েরা আছো যারা কিন্তু তোমার হচ্ছে নিজেরা কোনো বাড়ি, কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করছো, কনস্ট্রাকশন করছো, এগুলো করছো, তোমাদের ক্ষেত্রে তো এটা জানাটা খুব এসেনশিয়াল, অত্যন্ত এসেনশিয়াল। সেই টার্মটা হচ্ছে ফ্লেক্সচারাল রিজিডিটি। ফ্লেক্সচারাল রিজিডিটি, ফ্লেক্সচারাল রিজিডিটি। ফ্লেক্সচারাল রিজিডিটি মানে কি? ফ্লেক্সচারাল রিজিডিটি মানে ধরো কোনো একটা বস্তুকে তুমি বেন্ড করতে চাইছো,
এবং সেই বস্তুটা বেন্ড হতে চাইছে না, ঠিক আছে, যে ক্যাপাসিটি বা যে রেজিস্ট্যান্স দিয়ে কোনো বস্তু বেন্ড হতে চায় না, সেই জিনিসটাকেই বলা হয় ফ্লেক্সচারাল রিজিডিটি। অর্থাৎ আমি স্কেলের যে উদাহরণটা নিয়ে দেখাচ্ছিলাম, ধরো এই যে বস্তুটাকে যখন আমি এটাকে ধরো বেন্ড করতে চাইছি, তো যতটা আমি করতে চাইছি হ্যাঁ হচ্ছে, বাট যদি এই বস্তুটা শক্ত না হয়ে ধরুন আরো নরম হতো, আরো নমনীয় হতো, তাহলে হয়তো কি হতো, বস্তুটা আরো বেশি বেন্ড হতো, এতটা যতটা প্রেশার দিই তার জন্য আরো বেশি বেন্ড হতো। তার মানে এই বস্তুর যে মেটেরিয়াল কনস্টিটিউয়েন্টস রয়েছে, অর্থাৎ যে বস্তু দিয়ে তৈরি এটা, তার মধ্যে যে সেই মলিকুলগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স বলো বা বিভিন্ন কারণ, তাছাড়াও আরো অন্যান্য জিওমেট্রিক্যাল শেপ বা অরিয়েন্টেশন এসবও কারণ থাকে, তো বিভিন্ন কারণের জন্য এই বস্তুটা বেন্ডিং এর এগেনস্টে যে রিজিডিটিটা দেখাচ্ছে, অর্থাৎ অনমনীয়তাটা দেখাচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলি ফ্লেক্সচারাল রিজিডিটি। ওকে, ঠিক যেমন ধরো তোমাদের ক্লাসে অনেক ছেলে মেয়ে থাকতো যাদেরকে টিচাররা বারবার করে বলতো যে আর কি এই পড়াশুনো করবে, কিন্তু সেই ছেলে মেয়েরা আর কি আর যাই হোক বা বলা হতো যে অ্যাসাইনমেন্ট করবে, কিন্তু সে আর কি ওই করতো না, মানে নিজে কখনোই করতো না আর কি। তো তারা কি ছিল, মানে টিচারের আদেশের বিরুদ্ধে রিজিড ছিল, মানে আদেশের ব্যাপারে রিজিড ছিল না, আমরা করবো না, বুঝতে পারছো? সো এই যখন ফ্লেক্সচারাল অর্থাৎ বেন্ডিং এর ব্যাপারে কোনো বস্তু তার রিজিডিটি দেখায়, তখন সেটাকে বলি ফ্লেক্সচারাল রিজিডিটি। এটাকে টেকনিক্যালি আমরা যে টার্মটা দিয়ে লিখি সেটাকে আমরা বলি হচ্ছে ই ইন্টু আই, where ই ইজ দা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি and আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। ইংলিশ মডুলাস অফ ইলাস্টিসিটি and মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুটোকে গুণ করলে বা এর যে প্রোডাকশনের ফলে যে জিনিসটা তৈরি হয় এইটাকেই আমরা বলি হচ্ছে ফ্লেক্সচারাল রিজিডিটি, এটাকে আমরা বলি ফ্লেক্সচারাল রিজিডিটি। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো কি পারবো যে কোনো বস্তু কতটা ফ্লেক্সচারে রিজিডিটি দেখাবে, কিভাবে, চলো ব্যাপারটাকে আমরা একটু দেখি। এটা হচ্ছে ই আর আই কে আমি লিখছি হচ্ছে, ধরো আমার একটা এরকম সেকশন আছে, হ্যাঁ, যেটা এটা বি এটা ডি, ঠিক আছে, এটা বি এটা ডি, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। ওকে, তাহলে এই সেকশনটার ক্ষেত্রে আই কি হবে, এই সেকশনটার ক্ষেত্রে আমরা আই হবে জানি বিডি কিউব বাই 12, বিডি কিউব বাই 12, এটা হবে এর আই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি এই বস্তুটাকে বা এই সেকশনটাকে আমরা যে এইভাবে ইউজ করছি, এইভাবে ইউজ না করে ধরো আমি এটাকে ফ্ল্যাট করে দিলাম, বা আমি তোমাদেরকে একদম খুব মানে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলে বোঝার জন্য আমি একটা জিনিস করি, ধরো আমরা যে বিমগুলো ইউজ করি সাধারণত কি 250 বিম ইউজ করি, 250 তার উইডথ থাকে এবং ডেপথ ধরো সাপোজ টু বি হয়তো আমি 500 ডেপথের একটা বিম ইউজ করছি। আমরা ছাদে যে বিমগুলো ইউজ করি 250 তার উইডথ থাকে, ধরো 500 তার ডেপথে আমরা বিমটা ইউজ করছি। এবার এখানে হচ্ছে বি হচ্ছে 250, বি ইকুয়াল টু হচ্ছে 250 আর ডি ইকুয়াল টু হচ্ছে 500, এবার ধরো আমি এই বিমটাকে উল্টে দিলাম মানে আমি এই বিমটাকে এইভাবে ইউজ না করে আমি নিচের দিকটাকে এইভাবে বিমটাকে ধরো আমি ইউজ করতেই পারি, ধরো এখানে আমি 500 দিলাম, এখানে ধরো আমি 250 দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, নিউট্রাল অ্যাক্সিস তাহলে এটা হয়ে যাবে, কারণ আমি সেম অ্যাক্সিসেই বিমটাকে ইউজ করছি, মানে এটা ধরো আমার ছাদের কলাম, এটা ধরো আমার ছাদের কলাম, আমি এই বিমটাকে ইউজ করছি, ঠিক আছে। এই বিমটাকে আমি একবার এইভাবে লাগালাম, ধরো এই ডেপথটা এরকম এইভাবে থাকলো, আর একবার আমি বিমটাকে এইভাবে করে দিলাম, মানে ডেপথটাকে এইভাবে শুইয়ে দিলাম, মানে যেটা আমার উইডথ ছিল সেটাকে আমি তখন ডেপথ করে দিলাম। এই দুটো অরিয়েন্টেশনে ধরো আমি বিমটাকে লাগাচ্ছি। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে যখন আমি মানগুলোকে পুট করব, এই ফ্লেক্সচারাল রিজিডিটির ফর্মুলায় যখন আমি মানগুলোকে পুট করব, ওকে, তখন খেয়াল করে দেখো যে এইটার ক্ষেত্রে কেস নাম্বার 1টা, এই যে 1 এই কেসটার ক্ষেত্রে আমার ডি এর মান যখন আমি এখানে 500 বসাবো, ঠিক আছে, আর বি এর মান 250 বসাবো, তাহলে কি হবে 500 কিউব হবে, তাহলে এই মানটা ডেফিনেটলি অনেক বড় হবে রাদার দ্যান এই মানটা, কেন কি এখানে আমার বি বসবে কত, এখানে বি বসবে হচ্ছে 500 আর ডেপথ বসবে হচ্ছে 250 কিউব, আর এখানটা আমার কি হচ্ছে 250 ইন্টু 500 কিউব। এবার বুঝতেই পারছো 500 কিউব আর হচ্ছে 250 কিউব, মানে হিউজ ডিফারেন্স আসবে, অর্থাৎ এই মানটা হিউজ হবে আর এই মানটা অনেক কম হবে, তাই নয় কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে কি এই মানটা যখন অনেক বেশি হবে, অনেক বড় হবে, তার মানে কি এর ফ্লেক্সচারাল রিজিডিটি, কেন আমি এটাকে কি বলেছি, ফ্লেক্সচারাল রিজিডিটি, অর্থাৎ
বেন্ডিং এর এগেনস্টে বা ফ্লেক্সিবিলিটির এগেনস্টে ও যতটা রিজিড থাকবে, তাহলে এর ফ্লেক্সিবল রিজিডিটির মান বেশি মানে কি এই অত বেশি রিজিড। আমাকে ওকে যদি যতটা বেন্ড করতে চাও ও বেন্ড হতে চাইবে না, ও রিজিড। তার মানে এর মান বেশি আসা মানে কি এই সেকশনটা ইজ মোর রিজিড কম্পেয়ার টু দিস। কেন কি এই মানটা এই যখন বিডি কিউব বাই 12 এই মানটা যখন আমি করব এই সেকশনটার জন্য, হ্যাঁ একই ওরিয়েন্টেশন, মাইন্ডেড একই ওরিয়েন্টেশনে মানে কি এই যে এখানে নিউট্রাল অ্যাক্সিসটা দেখো আমি এইভাবেই যাচ্ছি, ওকে নিউট্রাল অ্যাক্সিসটা আমি এইভাবেই যাচ্ছি। এটার ক্ষেত্রে যদি আমি আবার নিউট্রাল অ্যাক্সিস উল্টো করে দিতাম, এরকম করে দিতাম, তাহলে কিন্তু আবার তার মান একই চলে আসতো। ওকে, সো কোন বরাবর আমি নিউট্রাল অ্যাক্সিস রাখছি সেটা ইম্পর্টেন্ট, বা সোজা কথায় বললে কোন অ্যাক্সিস বরাবর আমি ঘূর্ণন করাচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো যদি আমার ঘূর্ণনের অ্যাক্সিস যদি একই থাকে, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস যদি একই থাকে, বেন্ডিং এর যে বরাবর বেন্ডিং হচ্ছে সেই অ্যাক্সিস যদি সেম থাকে, আর সেম রেখে যদি আমি ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে দিই, তাহলে তার ফ্লেক্সচারাল রিজিডিটির মান কতটা পাল্টে যায়। বুঝতে পেরেছ? এই হচ্ছে তার উদাহরণ। ঠিক যেমন আমি প্রথমে তোমাদেরকে যে প্রবলেমটা দিয়ে শুরু করেছিলাম, এই ক্ষেত্রে দেখো সেম জিনিসটা, যখন আমি এইভাবে আমি স্কেলটাকে ধরছি, তখন স্কেলটার বি কোনটা, এটা হচ্ছে বি। ঠিক আছে, আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, তাহলে স্কেলটার বি হচ্ছে এটা, আর ডেপথ হচ্ছে খুবই অল্প, অত্যন্ত অল্প, এর থিকনেস তো খুবই কম, তাহলে ডেপথ কত, খুবই কম মানে খুবই অল্প, লেন্থটা অনেক বেশি বা বিটা অনেক বেশি, তাহলে ডেপথ মানে নেগলিজেবল, প্রায় নেগলিজেবল। ওকে, আর তাহলে এর যে বিডি কিউব বাই 12 হবে, বিডি কিউব বাই 12 ইন্টু ই হবে। হ্যাঁ, আর যখন আমি এটাকে জাস্ট এরকম করে নিচ্ছি, এরকম করে না মানে কি আমার এটা তো এরকম থাকলো, কিন্তু আমার ডেপথটা বেড়ে গেল, ইনস্ট্যান্টলি আমার ডেপথটা বেড়ে গেল। বি আগের মতনই থাকলো, এখানেও বি একই, বি এটাই, কিন্তু ডেপথটা অনেকটা বেড়ে গেল। ঠিক আছে, আগে ধরো এটা ধরো সাপোজ যদি 1 ছিল, এটা ধরো হয়ে গেল 20। হ্যাঁ, যখন এটা ছিল, যদি আমি ধরে নিচ্ছি এটা 1 সেন্টিমিটার ছিল, এটা হয়ে গেল সাপোজ 20 সেন্টিমিটার, কম হলো, যাই হোক আমি 20 সেন্টিমিটার এটা নয়, ঠিক আছে ধরো 5 সেন্টিমিটার হয়ে গেল। কিন্তু 5 সেন্টিমিটার কিউব যখন হচ্ছে, তখন এটা একটা হিউজ নাম্বার হয়ে যাচ্ছে। আর ই দুটো মেটেরিয়াল যদি একই মেটেরিয়াল ইউজ করছি, ফলে ই ইজ সেম ফর দুটো ক্ষেত্রেই, ই এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু পরিবর্তন হচ্ছে এখানে বি আর ডি এর মানগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। দুটো ক্ষেত্রে বি একই থাকছে, ডি পাল্টে যাচ্ছে, বি বেড়ে যাচ্ছে যেহেতু এই কেসটার ক্ষেত্রে, সেই জন্য আমাকে এটাকে যখন বেন্ড করতে চাইছি, এটা কিন্তু বেন্ড হচ্ছে না, বা বেন্ড করতে বেশি আমাকে ফোর্স প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই রকম করলে সেকশনটার রিজিডিটিটা অনেক অনেক বেড়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে ধরো তোমার যে বলা হলো যে তোমার ধরো ছাদে যে বিম দিচ্ছ, সে বিমটা যে ধরো 250 বাই 500 ডেপথ দিচ্ছ, ধরো কেউ তোমায় কোয়েশ্চেন করতে পারে, ইন্টারভিউতে কোয়েশ্চেন করতেই পারে, যাচ্ছে ধরো আমি যদি উল্টে দিই, অর্থাৎ ডেপথটাকে বি করে দিই, বিটাকে ডি করে দিই, অর্থাৎ ধরো আমি এদিকে দিলাম, ডেপথের দিকে দিলাম 250 আর বিমটাকে দিলাম 500, তাহলে কি হবে? তখন তোমার কাছে আনসার হবে এটা, যে তার ফ্লেক্সচারাল রিজিডিটিটা কিন্তু কমে যাবে, সেটা বেন্ডিং এ ফেল করার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ মানে সে ডিফ্লেকশন অনেক বেশি দেখাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি আরেকটু হালকা করে আরেকবার একটুখানি বলে দিই, কারণ এই জিনিসটা থেকে অনেকটা কনসেপ্ট আছে। যেমন যদি ধরো এই বরাবর আমি বিমটা রাখছি, যখন ডেপথ 500, এই ধরো আমার কলাম, এই বরাবর যখন বিমটা থাকছে, তখন কি এর বি হচ্ছে এটা, ডেপথ হচ্ছে এটা, ফলে এর বিডি কিউব অর্থাৎ ফ্লেক্সচারাল রিজিডিটি ইআই এর মান অনেক বেশি। আর রাদার দ্যান যদি ধরো আমি এই বিমটাকে এরকম করে রাখি, ডেপথ থেকে এদিকে বাড়িয়ে দিলাম, এইভাবে রাখলাম, যদি এইভাবে আমি কলামের উপর রাখি বিমটাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এর বি হয়ে যাবে এটা, ডি হয়ে যাবে এটা, ডি এর মান এখানে কম, ফলে এর যে ইআই আসবে তার মানও কিন্তু কম। অর্থাৎ এর উপর এটা যদি তোমার বিমের যদি হয়, তাহলে এর উপর যে তুমি লোডটা চাপাতে পারবে, ধরো এই লোডটা চাপালে, ধরো এখানে একই পরিমাণ তুমি লোড চাপাচ্ছ, এখানে একই পরিমাণ তুমি লোড চাপাচ্ছ, তাহলে এইটা কি হবে? বেশি এরকম করে ডিফ্লেকশন দেখাবে, এই বিমটা বেশি ডিফ্লেকশন দেখাবে, আর এক্ষেত্রে কিন্তু ডিফ্লেকশন খুবই কম আসবে, বা এইটাতে যা ডিফ্লেকশন আসবে, ধরো এটা যদি সাপোজ টু বি 10 মিলিমিটার ডিফ্লেকশন আসে, এটাতে দেখা গেল 1 মিলিমিটারেরও কম আসে ডিফ্লেকশন। ঠিক আছে, তার মানে কি করে শুধুমাত্র আমি সেকশনের ওরিয়েন্টেশন চেঞ্জ করছি,
ঠিক আছে, সেকশনের ওরিয়েন্টেশন চেঞ্জ করছি, তার বেসিসেই কি হচ্ছে, তার ফ্লেক্সুরাল রিজিডিটির মান কিন্তু পাল্টে যাচ্ছে। ওকে, তার ফ্লেক্সুরাল রিজিডিটির মান কিন্তু পাল্টে যাচ্ছে। মাইন্ডের শুধুমাত্র এক্ষেত্রে কনস্ট্যান্ট কি, তুমি কোন বরাবর সেটাকে মুভ করাচ্ছ, ঠিক আছে, কোন বরাবর ঘূর্ণনটা হচ্ছে বা কোন অ্যাক্সিসের বরাবর এই মোমেন্টটা হচ্ছে, সেটাকে কিন্তু সেম রাখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি বোঝা গেল, এবং আমি ফ্লেক্সুরাল রিজিডিটি নিয়ে যেই জিনিসগুলো বললাম সেটা আশা করি তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। এই জিনিসটা তুমি সেকশন মডিউলাস দিয়েও বলতে পারো। সেকশন মডিউলাস দিয়ে আমরা যেটা পড়েছি বা যেটা শিখেছি, কি শিখেছি আমরা আগের দিনই শিখলাম যে m ইকুয়াল টু সিগমা বি ইন্টু জেড, এটা বলেছিলাম, যেখানে জেড হচ্ছে আমার সেকশন মডিউলাস। সেকশন মডিউলাস জেড ইকুয়াল টু কি ছিল, আই বাই ওয়াই ছিল, ঠিক আছে। আই ছিল কি, যদি আমি রেক্টাঙ্গুলার সেকশনই ধরি, বি আর এটা যদি বি ধরি, তাহলে আই ছিল কি বি ডি কিউব বাই 12, আর ওয়াই ছিল ম্যাক্সিমাম মোমেন্টের ক্ষেত্রে ওয়াই ছিল কি ডি বাই 2, তাহলে হয়ে গেছিল কি বি ডি স্কোয়ার বাই 6। এটা হয়েছিল আমার সেকশন মডিউলাস। ঠিক সেকশন মডিউলাসটাকে এখানে নাও, তাহলে ওই জিনিসটাকে যদি আমি বসাই m ইকুয়ালস টু সিগমা বি ইন্টু বি ডি স্কোয়ার বাই 6, তাহলে এবার এখানে খেয়াল করে দেখো সেম জিনিস, এই এমটাকে আমি কি বলেছিলাম, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অর্থাৎ কতটা মোমেন্ট সেই সেকশনটা নিতে পারবে। যার যার এখানে ডি বেশি হবে, যার এখানে ডি বেশি হবে, সে কি হবে, তার এই মানটা বেশি আসবে। তাহলে এই মানটা যদি বেশি আসে, তাহলে এম ও আর এর মানটাও বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এই মান যত বাড়বে, কেন কি দুটো জিনিসের গুণফল, তার মধ্যে একটা দুটো কি বলবো নাম্বারের গুণফল হচ্ছে, তার মধ্যে যদি একটা নাম্বারের মান বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি টোটাল গুণফলের মানটাও বেড়ে যাবে, অর্থাৎ মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের মানটাও বেড়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ তার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে। আগে যতটা মোমেন্ট ক্যারি করতে পারতো, এখন তার চেয়ে বেশি পাবে। ওই যদি এই বি আর ডি এর যে গল্পটা আমি বললাম সেই জিনিসটা, অর্থাৎ সেকশন মডিউলাস যার যত বেশি, সে ততটা ফ্লেক্সারের এগেন্টে রিজিড, যার যত কম সে তত ফ্লেক্সারের এগেন্টে কম রিজিড। আচ্ছা, এটা আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা গ্রুপে একটা ছবি দেখছিলাম, হ্যাঁ, যদিও সেই ছবিটা আমার কাছে সেভ নেই, না তোমাদেরকে এখন দেখাতে পারতাম আমি। সেখানে একটা ফেলিয়ার হয়েছিল, ঠিক আছে। সেই ফেলিয়ারটা আমার খুব অদ্ভুত লেগেছিল। জিনিসটা তোমাকে বলি, জাস্ট এই কনসেপ্টটা একজন ইঞ্জিনিয়ারের না থাকার জন্য এই ফেলিয়ারটা ঘটেছে। কি ব্যাপারটা দেখো, আমি প্ল্যানটা তোমাদেরকে একটু আঁকছি, তাহলে একটু তোমরা ব্যাপারটা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা প্ল্যান ছিল। এর আরো এক্সটেন্ডেড বাড়ি ছিল। আমি শুধু ওই যে জায়গাটায় ফেল করেছে সেই জায়গাটাকে আঁকলাম। সেখানে এখানে আমার একটা কলাম ছিল, এখানে আমার একটা কলাম ছিল, এখানে আমার একটা এরকম শেপে কলাম ছিল, ঠিক আছে। এদিককার কলমগুলো ফেল করেনি বলে আমি এদিককার কলমগুলোর ব্যাপারে আমি অতটা ইন্টারেস্টেড না। এখানে একটা কলম ছিল, ওকে। এবার ঘটনা যেটা হচ্ছে সেটা তোমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে কলামটা, এই কলামটা এন্ড এই কলামটা কিন্তু ফেল করে গেছিল, এরকম বেঁকে ফেল করে গেছিল, ঠিক আছে। কলমটা কিরকম যদি দেখো, দেখে ফেলটা কিরকম করে করেছিল, এই ছিল ধরো বিম, এই যে কলমটা এরকম ছিল, ফেল করে গেছিল, মানে এরকম করে বাল্কিং বলো বা এরকম করে ভেঙে গেছিল। এই যে কলমটা, এই কলম দুটো ফেল করে গেছিল। এটা কিসের জন্য হলো, এটা ভালো করে খেয়াল করো। এক্স্যাক্টলি ওই জিনিসটার জন্য। এবার যিনি ধরো ডিজাইন, আমি ধরে বলছি, ধরো কেউ একটা ডিজাইন করলো, বা তুমি যখন ডিজাইন করলে তখন তুমি করে, যদি তুমি ফ্লেক্সারের জন্য আলাদা করে কলমের ডিজাইন না করো, ফ্লেক্সারের জন্য যদি আলাদা করে কলম ডিজাইন না করো, তাহলে তুমি যে এরিয়া পাবে, তাহলে কি পাবে, কলমের এরিয়া পাবে, যে তোমার এত সাপোজ টু বি এত সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ, তোমার এরিয়া লাগছে কলমে। এবার তুমি তা করলে তুমি একটা বি আর ডি পেয়ে গেলে, এবার বিআরডি পেয়ে গেলে, এবার তোমাকে সেই বিআরডিটা
কোন দিকে লাগাতে হবে, কোন দিকটাকে বি দেবে, কোন দিকটাকে ডি দেবে, এই জিনিসটাই হচ্ছে তোমার এই ফ্লেক্সারের রিজিডিটি কনসেপ্ট থেকে দিতে হয়। যদি তুমি ফ্লেক্সারের জন্য ডিজাইন করো তাহলে তোমাকে ওখানে অরিয়েন্টেশন পেয়েই যাবে, সেটা আমি বলছি না। ধরো ফ্লেক্সারের জন্য ডিজাইন করছো, শুধু ডাইরেক্ট অ্যাক্সিয়ালের জন্য ডিজাইন করছো, ওকে। তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে কেন ফেলটা করলো, বিকজ অফ এর যে এই যে পোর্শনটা, ঠিক আছে, যখন আমার কি হচ্ছে মোমেন্টটা যখন এইখান থেকে আমার লোডটা আসছে, ওকে, তাহলে এইখানে আমার ডেপথ ছিল অনেক বেশি, কলামের এই বরাবর ওরিয়েন্টেশন ছিল অনেক বেশি, অর্থাৎ এই বরাবর আমার ফ্লেক্সারাল রিজিডিটি তুমি নিজেই দেখো BD³/12 হবে, ঠিক আছে। যখন আমি এদিক থেকে দেখছি তখন আমার কলমটা ভাঙবে কি ঘুরবে কিভাবে, এইভাবে, ফলে অ্যাক্সিস হবে এইটা, নিউট্রাল অ্যাক্সিস হবে এইটা, তাহলে এর BD³/12 অনেক বেশি হবে। কিন্তু দেখো তোমার লোড বেশি আসার কথা ছিল এইখানটায়, এই দিকটায়, এখানে তোমার কি বলবো, এইখানেও তোমার যে ফ্লেক্সারাল রিজিডিটিটা দরকার ছিল সেইটা বেশি দরকার ছিল। শুধুমাত্র এই কলামটাকে যদি যদি আমি তবু বলছি এটা কমপ্লিটলি ডিজাইন করে বোঝা উচিত, মানে আমি তোমাদেরকে জাস্ট সিম্পলি কনসেপ্ট দেওয়ার জন্য এটা বলছি, ওকে। যদি আমি সাপোজ তুমি কলামটাকে এরকম করে দিতাম তাহলে হয়তো এই ফেলিওরটা হতো না, তাহলে হয়তো এই ফেলিওরটা হতো না। যদি বা শর্ট স্প্যানে লোড বেশি আসে, বেশি, আমি এগুলোতে যাচ্ছি না, আমি খুব খুব একটা সিম্পল তোমাকে জিনিস বলছি, খুব সিম্পল জিনিস বলছি। ঠিক যেভাবে ধরো আমার বিমের ক্ষেত্রে, ঠিক যেভাবে আমরা বিমের ক্ষেত্রে যদি একই সেকশন দেখে ডেপথটাকে উল্টে দিই, হ্যাঁ, এটাকে এরকম করে দিই, এটাকে এরকম করে দিই, তাহলে যেরকম ভাবে ফ্লেক্সারাল রিজিডিটিটা বেড়ে যায় বা কমে যায়, ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও তাই। যদি আমি মোর যে সেকশনটা ছিল কলামের সেই দিকটাকে যদি আমি মোর লোডের দিকে যদি দিতাম বা বেসিস প্যানের দিকে যদি দিতাম তাহলে হয়তো মেবি এটা হতো না, ফেলিওরটা হতো না, ওকে। যদি আমি বারবার বলছি এটা কিন্তু কমপ্লিটলি ডিজাইন করে মানে বোঝার জিনিস এটা, বাট একটা আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এটা বললাম, ওকে। আচ্ছা, ফ্লেক্সারাল রিজিডিটি সম্পর্কে আশা করি তোমাদের একটা ইয়ে এসেছে, কেন কি এই নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নের কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে, পরীক্ষায় বা এমনি তোমার ইন্টারভিউতে এই রিলেটেড বা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে রিগার্ডিং ফ্লেক্সারাল রিজিডিটি, ওকে। আচ্ছা, এবার এখান থেকে চলো আমরা একটা ছোট্ট নিউমেরিক্যাল করি, তাহলে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। যদি ভাই এই রিলেটেড নিউমেরিক্যাল, বেন্ডিং স্ট্রেস রিলেটেড নিউমেরিক্যাল খুব একটা টাফ নয়, খুবই কনসেপ্ট, মানে খুবই ছোট কনসেপ্টের উপরই চলে। এখান থেকে এক্সামে কিন্তু এমসিকিউ পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। চলো আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমি অঙ্কটা করি, ঠিক আছে। আমি নিজেই নিচ্ছি, ধরো এক্সাম্পল, সাপোজ ধরো আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, বিমের যে ডাইমেনশন আছে সেটা আমাকে ধরো বলে দিয়েছে, সাপোজ টু বি যে বিমের যে ডাইমেনশন সেটা ধরো 200/300, ধরো আমাকে বলে দিয়েছে বিমের ডাইমেনশনটা 200/300, এবং এখানে যে মেটেরিয়ালটা ইউজ হয়েছে, যার যে বিম এটা ধরো, হ্যাঁ, সেই বিমের হচ্ছে যে পারমিসিবল যে স্ট্রেস, পারমিসিবল স্ট্রেস ডেফিনেটলি বেন্ডিং স্ট্রেসই, ঠিক আছে, পারমিসিবল ধরো বেন্ডিং স্ট্রেস, সেটা ধরো তোমাকে বলে দিয়েছে ধরো 120 নিউটন পার মিটার স্কয়ার, 120 নিউটন পার মিটার স্কয়ার, ধরো তোমাকে এরকম বলে দিয়েছে পারমিসিবল স্ট্রেস এত। এবার বললো যে তোমাকে এখানে একটা লোড দেওয়া হলো, তোমাকে এখানে একটা লোড দেওয়া হলো, ধরো সাপোজ টু বি 10 নিউটন পার মিটার, এখানে একটা লোড দিলাম আমি 10 নিউটন পার মিটার, এর লেন্থ হচ্ছে ধরো 10 মিটার, এর লেন্থ হচ্ছে ধরো 10 মিটার। তাহলে তোমাকে বলতে হবে যে সরি আমি এটা এখানে বলে দেবো না, প্রবলেমটা তাহলে তো হয়ে গেল। এখানে ধরো একটা ডাব্লিউ নিউটন পার মিটার একটা লোড দেওয়া হয়েছে। এবার তাহলে তোমাকে বলতে হবে যে এই কেসের জন্য এই ডাব্লুর মান ম্যাক্সিমাম কত হতে পারে, অর্থাৎ একটা বিম যার সেকশন 200/300 সিম্পলি সাপোর্টেড হয়ে রয়েছে এবং যার মেটেরিয়ালের পারমিসিবল স্ট্রেস হচ্ছে 120 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে, মিলিমিটার স্কয়ার, সরি এটা মিলিমিটার স্কয়ার। সেক্ষেত্রে তুমি বলো যে তোমার এই ইয়েটা বিমটা
কতটা এই লোডটা মানে কতটা ইউনিট লোড তুমি চাপাতে পারো, ম্যাক্সিমাম কতটা চাপাতে পারো, ওকে, কতটা তুমি চাপাতে পারো সেটা তুমি এখান থেকে তোমাকে বলতে হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করে শুরু করব, কিভাবে অঙ্কটা করব? অঙ্কটা করার জন্য দেখো খুবই 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 ইজি ব্যাপার। আমরা এই মেটেরিয়ালের প্রপার্টি গুলো দিয়ে দেওয়া আছে, বি ডি সবকিছু দিয়ে দেওয়া আছে। তাহলে এই মেটেরিয়ালের জন্য এর যে ধরো কোনো একটা সেকশন, ধরো মাঝখানে আমি একটা সেকশন ধরলাম, যেহেতু থ্রু আউট দ্য সেকশন সেম আছে, তাহলে যে কোনো একটা সেকশন ধরলেই হবে। আমি একটা সেকশন ধরলাম, তাহলে ওই সেকশনটা কতটা মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, বেন্ডিং মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, সেটা আমরা বার করতে পারবো। কি তার ফর্মুলা? এম ইকুয়ালস টু সিগমা বি ইন্টু জেড। এটা আমরা একটু আগেই শিখলাম, বা ধরো তোমাদের মনে না থাকে, তোমাদের যদি একদম প্রথমকার ফর্মুলা থেকে আসতে যাও কোনো অসুবিধা নেই। এম বাই আই ইকুয়াল টু সিগমা বি বাই ওয়াই। এখান থেকে তুমি এই জিনিসটাই থেকে এখানে আসা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি সিগমা বি তোমার জানা আছে। জেড মানে কি? জেড মানে একটু আগে আমরা দেখলাম বি ডি স্কোয়ার বাই তোমার 6 ফর দিস টাইপ অফ সেকশন। যদি সার্কুলার সেকশন হয় তাহলে সেক্ষেত্রে পাল্টে যাবে। এগুলো কিন্তু একটু দেখে নেবে, সার্কুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ট্রায়াঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কত। এগুলো কিন্তু তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে একটা চার্ট বানাবে, সেখানে চার্টে বিভিন্ন যে হলো সেকশন গুলোর জন্য কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় সেটা একটু লিখে নেবে, এবং সেটা প্রতিদিন একবার করে বা সপ্তাহে একবার করে দেখবে, তাহলে এটা ভুলবে না। এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, কেন কি অনেক প্রশ্ন আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে আসে যেখানে আমাদের ওই আই এর মানটাকে পুট করতে হয়। তাহলে ওইগুলো যদি তোমাদের মনে না থাকে তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর পরীক্ষার হলে তুমি বসে ওগুলোকে ডিরাইভ করতেও পারবে না, হ্যাঁ, ডিরাইভ করা সম্ভব না। ফলে তোমাদেরকে কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে। তোমরা একটা লিস্ট বানিয়ে নাও, সার্কুলার সেকশনের এমআই কত, তারপর হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার সেকশনের এমআই কত, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এই রেক্ট্যাঙ্গল সেকশনের কত, এই সমস্তগুলো হলো সেকশনের, হলো পাইপের ক্ষেত্রে কত, হলো সার্কুলার পাইপের ক্ষেত্রে কত, এই সমস্ত কিছুগুলো জেনে নাও। তাহলে এখানে আমার সিগমা বি আছে, আর জেড হচ্ছে বিডি স্কোয়ার বাই 6। এখানে আমি সুন্দর করে বসে দিতে পারবো। সিগমা বি হচ্ছে 120 নিউটন পার মিটার স্কয়ার, হচ্ছে তোমার হচ্ছে বি হচ্ছে আমার 200 ইন্টু 300 স্কোয়ার বাই 6। তাহলে এখান থেকে আমি একটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বা এটা কতটা মোমেন্ট সহ্য করতে পারবে এই সেকশনটা সেটা আরামসে পেয়ে যাব। ওকে, এবার এটার সাথে আমি কি ইকুয়াল করব? এটার সাথে আমি ইকুয়াল করব হচ্ছে এই লোডিং এর জন্য এই বিমে ম্যাক্সিমাম কত মোমেন্ট আসতে পারি। তাহলে আমরা খুব ভালো করে জানি যে যখন একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় ডাব্লিউ কিলোনিউটন নিউটন মিটার যদি লোড থাকে তাহলে তার ম্যাক্সিমাম মোমেন্ট কতটা হয়? ডাব্লিউ এল স্কোয়ার বাই 8। এটা হয়ে যায় তার ম্যাক্সিমাম মোমেন্ট। আর আমরা জানি যে যেখানে ম্যাক্সিমাম মোমেন্ট হয় সেখানে শিয়ার 0 হয়। তাহলে আরামসে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু আমার এই যেটা এসেছে 120 ইন্টু 200 ইন্টু 300 এর স্কোয়ার বাই 6। এটা আমি বসে দিলাম। তাহলে এখানে এল আমার জানা আছে, এল কত হচ্ছে 10 মিটার। সব এগুলো আমি মিলিমিটারে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এল এর জায়গায় আমি 10 মিটারকে যদি তুমি মিলিমিটারে করো তাহলে হচ্ছে 10 মিটার আর 3টে শূন্য, মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, তাহলে 3টে শূন্য 1000 হয়ে গেল, তার স্কোয়ারে হলো। আচ্ছা ডাব্লু নিউটন পার মিটার আছে, সেটাকে মিলিমিটারে বসিয়ে নেবে। তাহলে এখান থেকে সব করে শুধুমাত্র একটাই আননোন তোমার থাকবে, সেটা হচ্ছে ডাব্লু। তাহলে আরামসে ইকুয়েশনটা করবে, ডাব্লু এখান থেকে বেরিয়ে যাবে। ক্লিয়ার? ডাব্লু এখান থেকে বেরিয়ে যাবে। প্রশ্নটা এইভাবেও হতে পারে, আবার প্রশ্নটা উল্টো হতে পারে। উল্টো হতে পারে মানে কি? ধরো তোমাকে এখানে লোড বলে দিল 2 নিউটন পার মিলিমিটার লোড, ঠিক আছে, 2 নিউটন পার মিলিমিটার লোড। তুমি আর হচ্ছে যে তোমার সেকশন হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে বলো যে এই বিমটাকে ডিজাইন করতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম পারমিসিবল লোড কত থাকতে হবে, মিনিমাম পারমিসিবল লোড কত থাকতে হবে। সেক্ষেত্রে তোমার কি এখান থেকে তুমি ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 বার করে নেবে, এই কতটা ম্যাক্সিমাম মোমেন্ট আসছে সেটা তুমি বার করে নিলে। এবার সেটাই ইকুয়াল টু কি হবে? সিগমা বি ইন্টু জেড হবে। জেড তোমার জানা আছে, সেখান থেকে সিগমা বি বেরিয়ে যাবে। সিগমা বিটাই হচ্ছে সেটা যে মিনিমাম এই ম্যাটেরিয়ালটার অতটুকু পারমিসিবল স্ট্রেস থাকতেই হবে এই লোডটাকে নেওয়ার জন্য, ঠিক আছে। প্রশ্নটা এভাবেও হতে পারে যেটা আমি এখানে করলাম, আবার উল্টো ভাবেও হতে পারে। বাট প্রসিডিওর অফ সলভিং দ্য প্রবলেম ইজ দিস, তোমাকে এক্সটার্নালি যে মোমেন্ট আসছে সেই মোমেন্টটাকে
সেকশনের ভেতর থেকে যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তৈরি হবে, যেটার ফর্মুলা হচ্ছে এটা, সেটাকে দিয়ে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করে যেটা আননোন থাকবে, যেটাই তোমাকে আননোন বলুক না করে, সেটা তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? আশা করি এই ব্যাপারটা তোমাদের সামনে পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তো বেন্ডিং স্ট্রেস থেকে মোটামুটি এরকমই, এর চেয়ে বাইরে খুব একটা বেশি কিছু সাধারণত দরকার পড়ে না, যদি বা কোনো কিছু শেখার কোনো শেষ হয় না। তোমরা এরপরে আরো প্রবলেম সলভ করো, এমসিকিউ সলভ করো, আরো অনেক কিছু থাকে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রিলেটেড কোনোটা বুঝতে পারলে না বা কিছু, তাহলে তুমি সেটা কমেন্ট বক্সে করো, আমি ডেফিনেটলি চেষ্টা করবো আর কি আনসার করবার। হ্যাঁ, ওকে। আর এটাই, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই রিকোয়েস্ট করছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওগুলো যারা জুনিয়ররা রয়েছে বা তোমার পরিচিত যারা রয়েছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে শেয়ার করো। যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই লেকচারগুলো হবে আশা করি, কারণ প্রিলিমিনারি কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হতে পারে। ওকে, তো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আর কি। আচ্ছা, আর লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে। ওকে, নেক্সট ভিডিওতে আবার, নেক্সট ক্লাস ভিডিওতে আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, বাই।